জাস্ট ওয়ান স্টেপে আপনাকে স্বাগত। আজ এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রপতি সম্পর্কিত মোস্ট ভেরি ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন। দেখো, আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তোমরা সবাই জানো যে দ্রৌপদী মুর্মু। তাই রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন উত্তর কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। আপকামিং তোমরা জানো যে অনেকগুলো এক্সাম আছে, সেই জন্য ভিডিওটি স্কিপ করো না। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম যে প্রশ্নটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কি কি যোগ্যতা দরকার। ঠিক আছে, দেখো সংবিধানের 58 নম্বর ধারায় অনুসারে রাষ্ট্রপতি হবার যোগ্যতাগুলি যেগুলো হচ্ছে প্রয়োজন সেগুলো, অর্থাৎ রাষ্ট্রপতি হবার যে যোগ্যতা সেটা সংবিধানের কত নম্বর ধারা আছে? 58 নম্বর ধারায় কিন্তু আছে। দেখো, প্রথমত ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে। ভারতের নাগরিক না হলে কিন্তু সে রাষ্ট্রপতি হবার যোগ্যতা রাখে না। ঠিক আছে, বয়স হতে হবে কত? বিভিন্ন পরীক্ষায় আসছে বা আপকামিং পরীক্ষায় আসবে যে রাষ্ট্রপতি হবার বয়স হচ্ছে 35 বছর। 35 বছরের একদিনও কম হলে কিন্তু হবে না। তারপরে দেখো, লোকসভার সদস্য হবার যোগ্যতা থাকতে হবে। লোকসভার সদস্য হবার যোগ্যতা কিন্তু তাকে থাকতে হবে। কেন্দ্র ও রাজ্য আইনসভার কোনো সদস্য পদে থাকতে পারবেন না, অর্থাৎ কেন্দ্র বা রাজ্য আইনসভার কোনো সদস্য পদে কিন্তু তিনি থাকতে পারবেন না। তিনি কোনো রকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান লাভজনক পদে আসীন থাকতে পারবেন না। ঠিক আছে, তারপর দেখো যে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি 50 জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং অন্যান্য 50 জন নির্বাচন কর্তৃক সমর্থিত হতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি প্রতিদ্বন্দ্বিতা রাষ্ট্রপতিতে দাঁড়াতে গেলে সেই প্রার্থীর নামটি 50 জন নির্বাচন কর্তৃক প্রস্তাবিত থাকতে হবে এবং কি 50 জন কর্তৃক কিন্তু সমর্থিত, অর্থাৎ 50 জন কিন্তু সমর্থন করতে হবে। এবং প্রত্যেক ব্যক্তিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 15,000 টাকা আরবিআইতে জমা করতে হয় সুরক্ষা অর্থ হিসাবে। তাহলে রাষ্ট্রপতিতে এখানে কোশ্চেন আসতেই পারে যে রাষ্ট্রপতি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরবিআইতে কত টাকা জমা রাখতে হয় সুরক্ষা অর্থ হিসাবে? এটা হচ্ছে 15,000 টাকা। বা এটাও বাস্তবে ঘুরিয়ে যে 15,000 টাকা প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোথায় রাখার দরকার হয়, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আরবিআই এর ফুল ফর্ম। ঠিক আছে, তাহলে কিছু যে রাষ্ট্রপতির যোগ্যতা সেটা কিন্তু তোমাদের কিন্তু ক্লিয়ার হলো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করো। তারপরের কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে একটি কিন্তু নির্বাচক সংস্থা কিন্তু থাকে। সেই নির্বাচক সংস্থা পরোক্ষ পদ্ধতিতে ভোটের, অর্থাৎ এখানে সরাসরি কিন্তু জনগণ ভোট দেন না। ঠিক আছে, জনগণের যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে রাষ্ট্রপতিকে ভোট দেন। ঠিক আছে, তারপর দেখো যে ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে অপসারিত হন, অর্থাৎ রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত করার পদ্ধতিটা কি? সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারিত হন। ইমপিচমেন্ট, ঠিক আছে, ইমপিচমেন্ট পদ্ধতিতে কিন্তু অপসারিত হন। এবার দেখো যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা যায়। ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? এটি হচ্ছে সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি বা ইমপিচমেন্ট পদ্ধতি উল্লেখ করা হয়েছে। কত নম্বর ধারা? 61, 61 নম্বর কিন্তু ধারা। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়?
রাষ্ট্রপতির পদ যদি রাষ্ট্রপতি মারা যায় বা রাষ্ট্রপতি ইমপিচমেন্ট হয় তাহলে কত মাসের মধ্যে সেটা হচ্ছে, সেটা উত্তর হবে 6 মাস। 6 মাসের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হয়? রাষ্ট্রপতি পদত্যাগ করলে, মৃত্যু হলে বা অপসারিত হলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। তাহলে কটি পদ্ধতি? 3টি পদ্ধতি, ঠিক আছে। কি কি? প্রথমত রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, দ্বিতীয়ত যদি মৃত্যু ঘটে এবং তৃতীয় যে অপসারিত বা ইমপিচমেন্ট হয়, ঠিক আছে। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? আগেই বলেছি, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে রাষ্ট্রপতি নির্বাচনে কোনো অসঙ্গতি দেখা দিলে চূড়ান্ত মতামত কে দেন? বা রাষ্ট্রপতি নির্বাচনে কোনো যদি ঝামেলা সৃষ্টি হয় তাহলে তার বিচার বিবেচনা কে করেন? ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচনে অসঙ্গতি দেখা দিলে সুপ্রিম কোর্টের মতামত চূড়ান্তভাবে বিবেচিত হয়। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে কোনো যদি অসঙ্গতি বা ঝামেলা কোনো প্রকার কিছু দেখা যায় তাহলে তার হচ্ছে বিচার করে আমাদের সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? রাষ্ট্রপতি যদি মনে করেন যে তিনি পদত্যাগ করবেন তাহলে পদত্যাগপত্র কার কাছে জমা দেন? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তার পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে হয়ে কে দায়িত্বভার পালন করেন? অর্থাৎ রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করেন? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি কিন্তু তার দায়িত্ব পালন করেন, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু নোট ডাউন করো। তারপরে ধরো সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে? রাষ্ট্রপতি যে নির্বাচন সংক্রান্ত বিষয়টি কত নম্বর ধারায় আছে সংবিধানে? 54 নম্বর এবং 55 নম্বর ধারায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে। তাহলে কটি নম্বর? 2টি নম্বর ধারায়, একটা হচ্ছে 54 নম্বর ধারা, একটা হচ্ছে 55 নম্বর ধারা, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন কত? অর্থাৎ মাসিক বেতন মানে এক মাসে রাষ্ট্রপতি কত টাকা বেতন পান? এক মাসে রাষ্ট্রপতির মূল বেতন হচ্ছে 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ এক মাসে কত লাখ টাকা পান? 5 লাখ, ঠিক আছে, 5 লাখ টাকা পান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের কিরূপ শাসক? রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক এবং নাম সর্বস্ব শাসক, ঠিক আছে। নিয়মের দিক দিয়ে তিনি কিন্তু ভারতের প্রধান। কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন? অর্থাৎ কার্যনির্বাহী রাষ্ট্রপতি হয়েছিলেন কোন রাষ্ট্রপতি? তার নাম কি? বিচারপতি এম হিদুয়াতুল্লাহ কার্যনির্বাহী রাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক আছে। সর্বপ্রধান কোন উপরাষ্ট্রপতি হন? অর্থাৎ এখানে একটা কোশ্চেন আছে যে প্রথম উপরাষ্ট্রপতির নাম কি, ঠিক আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তীকালে কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন, অর্থাৎ প্রথমে হয়েছিলেন উপরাষ্ট্রপতি, পরে কিন্তু হয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন হয়েছিলেন রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না থাকেন অর্থাৎ তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করান। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি না থাকে সেই দিন তাহলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সেই সুপ্রিম কোর্টের সব থেকে বয়স্ক বিচারপতি, ঠিক আছে। অর্থাৎ বয়সের দিক দিয়ে যে বিচারপতি সবচেয়ে বড় সেই বিচারপতি কিন্তু রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করান। তাহলে এটা ক্লিয়ার হলো, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু আর দ্বন্দ্ব থাকলো না, ঠিক আছে। এইগুলোই সবচেয়ে বেশি ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এবং সবচেয়ে বেশি ভুল করে। রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে হন? অর্থাৎ রাষ্ট্রপতিকে যে পরামর্শ দেন কে দেন? তিনি হলেন ভারতের প্রধান পরামর্শদাতা হলেন কি? রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন আমাদের কি? প্রধানমন্ত্রী, ঠিক আছে। রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন? রাষ্ট্রপতি পরামর্শ, ঠিক আছে, পরামর্শদাতা হচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী, ঠিক আছে। আর রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে চলতে বাধ্য? একদম বাধ্য, ঠিক আছে। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে কিন্তু বাধ্য থাকেন। কার? মন্ত্রী পরিষদের। এটা কিন্তু খেয়াল রাখবে, দুটো জিনিস কিন্তু গুলিয়ে দেবে না, ঠিক আছে। তারপর দেখো কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলেও অপসারণে অংশগ্রহণ করেন না? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে রাষ্ট্রপতি নির্বাচনে এরা ভোট দেন,
ঠিক আছে, কিন্তু অপসারণের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিকে এরা অংশগ্রহণ করে না। বিধানসভার সকল রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে রাষ্ট্রপতি ইমপিচমেন্টে অংশগ্রহণ করেন না। অর্থাৎ বিধানসভার যে সদস্য, ঠিক আছে, রাজ্যে জানো যে রাজ্যে বিধানসভা এবং বিধান পরিষদ আছে, সেই বিধানসভার যে সদস্যরা তারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু ইমপিচমেন্টে অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণে কিন্তু এরা অংশগ্রহণ করতে পারে না। দেখো এই প্রশ্নের ভিতর দিয়ে কিন্তু অনেক ডাউট কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা জাস্ট মন দিয়ে দেখো। ভিডিওটি এখনও শেষ হয়নি, মাত্র 20টা কোশ্চেন হয়েছে, এরপরে কিন্তু আরও অনেক কোশ্চেন আছে, এখনও 30টা কোশ্চেন বাকি। দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি, ঠিক আছে। কোন রাষ্ট্রপতি তার মেয়াদকালীন সময়ে মারা যান? ঠিক আছে, ডক্টর জাকির হোসেন এবং ফখরুদ্দিন আলী আহমেদ তাদের মেয়াদকালীন সময় মারা যান, ঠিক আছে। ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, যেরকম হয় না যে ভারপ্রাপ্ত হেডমাস্টার, ঠিক আছে, বা প্রিন্সিপাল, সেরকম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন? এম হিদায়াতুল্লাহ ছিলেন ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো প্রবীণতম রাষ্ট্রপতি অর্থাৎ সবথেকে বেশি বয়সের রাষ্ট্রপতি কে হয়েছিলেন? KR নারায়ণ ছিলেন প্রবীণতম রাষ্ট্রপতি। আর কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন, বা কে হয়েছেন, ঠিক আছে, এটা হবে দ্রৌপদী মুর্মু। বর্তমানে হচ্ছে কনিষ্ঠতম, ইনি হচ্ছেন কনিষ্ঠতম। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে কনিষ্ঠতম রাষ্ট্রপতির নাম কি? 4টে অপশন দিয়ে দেবে, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, কনিষ্ঠতম, ঠিক আছে। কোন রাষ্ট্রপতি পরপর 2বার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? ভারতে একমাত্র একজন ব্যক্তি 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি একমাত্র 2বার রাষ্ট্রপতি হয়েছিলেন, তাছাড়া সবাই কিন্তু একবার করেই রাষ্ট্রপতি হয়েছেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ঘোষিত জরুরি অবস্থাগুলি কী কী? রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা কিন্তু জারি করতে পারে। প্রথমত 1 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 2 নম্বর হচ্ছে রাজ্য সময়ের সাংবিধানিক অচল অবস্থার জন্য জনিত জরুরি অবস্থা, আর 3 নম্বর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। তাহলে কত ধরনের? 3 ধরনের কিন্তু জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করতে পারেন, ঠিক আছে, মানে জরুরি অবস্থা। কে সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন? অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কোনো বিরোধিতাও কেউ করেনি, ঠিক আছে। ইনি হচ্ছেন এন সঞ্জীবা রেড্ডি, সর্বপ্রথম প্রতিদ্বন্দ্বী ছাড়া রাষ্ট্রপতি, অর্থাৎ তিনি একাই দাঁড়িয়েছিলেন রাষ্ট্রপতির জন্য, ঠিক আছে, এন সঞ্জীবা রেড্ডি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা দেবী সিং পাটিল, ঠিক আছে, বা প্রতিভা পাটিল, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। আর দ্বিতীয় হচ্ছে বর্তমানে আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। প্রণব মুখার্জি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি। বর্তমান ভারতের রাষ্ট্রপতি কে? তোমরা সবাই জানো যে বর্তমান ভারতের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, 2022 সাল থেকে। তা এই দ্রৌপদী মুর্মু সম্পর্কে আমি একটা কিন্তু আলাদা সেপারেট ভিডিও তৈরি করে দিয়েছি, তার লিঙ্ক কিন্তু এই ডেসক্রিপশনে কিন্তু থাকবে, ঠিক আছে, নিচে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে। আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য এনার সম্পর্কে জানতে পারবে, দ্রৌপদী মুর্মু সম্পর্কে। আর আপকামিং এক্সামে দ্রৌপদী মুর্মু এবং রাষ্ট্রপতি সম্পর্কে প্রশ্ন আসবে, এটা গ্যারান্টি। ভারতের কোন রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন বা হয়েছিলেন? 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে ভিভি গিরি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। তাহলে দ্বিতীয় পছন্দের ভোটে কত সালে? 1969 সালে কে হয়েছিলেন? ভিভি গিরি। ভারতের সাংবিধানিক প্রধান কে? ভারতের রাষ্ট্রপতি হলো ভারতের সাংবিধানিক প্রধান, ঠিক আছে। তারপর হচ্ছে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে কিন্তু বলা হয় ভারতের প্রথম নাগরিক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে এবং আপকামিংয়ে কিন্তু আসবে এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে? জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে? ভারতের রাষ্ট্রপতি হলেন জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান। রাষ্ট্রপতি লোকসভার কতজনকে মনোনয়ন করতে পারেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্রপতি লোকসভার 2 জন লিঙ্গ ভারতীয় প্রতিনিধি মনোনয়ন করতে পারেন। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন কে অর্ডিন্যান্স জারি করতে পারেন?
একমাত্র পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারেন কিন্তু আমাদের কিন্তু রাষ্ট্রপতি। ঠিক আছে, রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারেন। তারপর দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোন বিল সংসদে উত্থাপিত হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি অনুমোদন প্রয়োজন, অর্থাৎ সংসদে আসার আগে রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু দরকার। সেটা হচ্ছে দেখো অর্থ বিল, অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত বিলগুলি সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। অর্থ বিল, অর্থাৎ অর্থ বিলকে করার জন্য কিন্তু রাষ্ট্রপতির আগে দরকার। ঠিক আছে, অঙ্গরাজ্য, সীমানা, আয়তন এগুলো কিন্তু খেয়াল রাখবে। তারপর দেখো অর্থ কমিশন কে গঠন করেন, রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন কেন্দ্র রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য। রাষ্ট্রপতি কোন কোন বিলে সম্মতি দিতে বাধ্য, রাষ্ট্রপতি অর্থ বিল এবং সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য। তাহলে দুটো বিলে কিন্তু সম্মতি দিতে বাধ্য, একটা হচ্ছে অর্থ বিল আর একটা হচ্ছে সংবিধান সংশোধনী বিলে। ঠিক আছে, কিভাবে রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়, পার্লামেন্টের অনুমোদন, নির্বাচন, কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির মেয়াদ আমরা জানি 5 বছর, কিন্তু তারপরেও কিন্তু মেয়াদ বৃদ্ধি করা যায়। কীভাবে যাওয়া যায়, পার্লামেন্টের অনুমোদন ও নির্বাচন, কমিশনের সুপারিশে। ঠিক আছে, পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায়, কত বছর বৃদ্ধি করা যায়, আমরা দেখলাম তো করা যায়, বৃদ্ধি করা যায়। পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ 1 বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। তাহলে কত বছর, 1 বছর। ঠিক আছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে ভাষণ দেন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারে, অর্থাৎ প্রথম ভাষণ দেন হচ্ছেন কিন্তু রাষ্ট্রপতি। যৌথ অধিবেশন মানে রাজ্যসভা এবং লোকসভার যৌথ অধিবেশনে। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে মনোনয়ন করতে পারেন প্রতিনিধি হিসেবে, 12 জনকে। লোকসভায় দেখলাম 2 জন। ঠিক আছে, এবং রাজ্যসভায় হচ্ছে 12 জন, এটা কিন্তু খেয়াল রাখবে। নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায়, নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ 3 বছর বৃদ্ধি করা যায়। ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান সর্বদা শাসনকে রাষ্ট্রপতি হলেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসন। ঠিক আছে, রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত দিন থাকে, কতদিন হচ্ছে রাষ্ট্রপতি জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ হচ্ছে 6 সপ্তাহ। ঠিক আছে, অর্ডিন্যান্স কথার অর্থ কী, অর্ডিন্যান্স হলো বিশেষ আদেশ। ঠিক আছে, তাহলে এটা ছিল 50 নম্বর এবং লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আজ এই ভিডিওতে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন। এই কোশ্চেনের ভিতরে ঠিক আছে কোন কোন কোশ্চেনের তোমাদের ডাউট আছে সেই কোশ্চেনগুলো আমাকে কমেন্টে লিখে জানাও যে কোন কোন কোশ্চেনে ডাউট আছে, তাহলে কিন্তু আমি কিন্তু সেগুলো তোমাদের কিন্তু আবার ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।